আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টিকিট সংকটে মালয়েশিয়া যেতে পারেননি প্রায় ৩০,০০০ কর্মী, সময় বাড়ানোর আবেদন করবে সরকার। দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট, ঋণের সুদ পরিশোধ করতে হবে ১,২৯,০০০ কোটি টাকা। এবং অর্থনৈতিক অব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের উচ্চ আয় বৈষম্যর দেশ, মন্তব্য অর্থনীতিবিদদের। আর্থিক সংকটে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। এমপি আনার হত্যার মূল মামলা ভারত তদন্ত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মূল মাস্টারমাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ভারত আবেদন করবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাজারুল হক মুহাজিরিন। এখনো ধরাছোঁয়ার বাইরে এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন। তাকে ধরতে বাংলাদেশ সরকারের আদৌ কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে আসামি আনতে সহযোগিতা করবে ভারত। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, কোনো ব্যক্তির দুর্নীতির দায় বাহিনী নেবে না। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। এর আগে টিএসসিতে প্রথমবারের মতো ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সারা দেশের ১,০০০ জন প্রতিযোগীদের মধ্যে সেরা ১০ জনকে নিয়ে সাজানো হয় পুরো আয়োজন। তিনি তার রাজনৈতিক জীবনে ১ যুগেরও বেশি ৪,৬৮২ দিন কারাগারে জীবনযাপন করেন, শুধুমাত্র বাংলার মানুষের কথা ভেবে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ৫ থেকে ৬ লাখ টাকা দিয়েও বিমানের টিকিট সংকটে মালয়েশিয়া যেতে পারলেন না প্রায় ৩০,০০০ বাংলাদেশি কর্মী। শুক্রবার ছিল দেশটিতে বিদেশি কর্মীদের ঢোকার শেষ সময়সীমা। রিক্রুটিং এজেন্সির গাফিলতির কারণে তারা যেতে পারেননি। মালয়েশিয়ার প্রবেশের সময় বাড়াতে সরকারের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব বলছে, এজেন্সি আর এয়ারলাইন্সগুলো অতি মুনাফার কারণে এমনটা হয়েছে। উদ্যোগ নিয়ে আসছি যে আমরা যাবো মালয়েশিয়াতে, এটাই আমাদের স্বপ্ন। ৪ দিন হচ্ছে আসছি। আজকে বললো যে আপনারা এয়ারপোর্টে দাঁড়ান, আমরা আসতেছি, টিকিট আপনাদের ফোনে ফোনে আসবে। অপেক্ষা করতেছি, ফোন নিয়ে বসে আছি, কখন আসবে। অমুক তারিখে আপনাকে ফ্লাইট, অমুক তারিখে কাগজপত্র আসতেছে, কোনো কাজে যাইয়েন না। এইভাবেই আমরা একটা বছর ৫ লক্ষ টাকা ৫.৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে দালালের হাতে, আরো কমসে কম ৪ লক্ষ টাকার বাড়ি বসে ঋণ হওয়া হয়েছে। ৫,৫৫,০০০ টাকা দেওয়া হয়েছে। বন্দুক থুইছে, ওই লাভে আনা হয়েছে, বিভিন্ন মানুষের কাছে ধার আনা হয়েছে। রিক্রুটিং এজেন্সিগুলোর গাফিলতির কারণে কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি বলে দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এই ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে যেতে না পারা কর্মীদের পাঠাতে ১৫ দিন সময় চেয়ে মালয়েশিয়ার সরকারের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন জনশক্তি ও শ্রম অভিবাসন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। বাংলাদেশ, নেপাল ও ভারত সহ ১৪টি দেশ থেকে ৩১ মের মধ্যে কর্মীদের কুয়ালালামপুর পৌঁছানোর বিজ্ঞপ্তি দিয়েছিল মালয়েশিয়া, কিন্তু টিকিট না পাওয়ায় উন্নত জীবনের স্বপ্ন অধরাই থেকে গেল প্রায় ৩০,০০০ বাংলাদেশি কর্মীর। সিলেটে এক অনুষ্ঠানে কর্মীদের মালয়েশিয়া যেতে না পারার জন্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বাইরাকে দায়ী করেন। তিনি বলেন, সময়মতো কর্মীদের তালিকা দিতে না পারায় এই সমস্যা হয়েছে।
আমরা রিক্রুটিং এজেন্টদের যে সংগঠন বাইরা মিটিং করে বলেছি যে তাদের কর্মী প্রেরণে কাদের ভিসা হয়েছে কাদের ভিসা হয় নাই তারিখ নির্ধারণ করে লিস্ট দেওয়ার জন্য, কিন্তু তারা সেই লিস্ট দিতে পারে না। জনশক্তি ও শ্রম অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার চাহিদাপত্র অনুযায়ী কর্মীরা ভিসা পেয়েছেন, তাই এখনো তাদের মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা ক্ষীণ নয়। ক্রাইসিসটা গত 7-8-10 দিন থেকে দেখতে পাচ্ছিলাম, তখনই কিন্তু একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। তাদের চাহিদাপত্রের উপর তো আমাদের কর্মীরা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী কর্মী বান্ধব, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা বড় কোনো কঠিন কাজ হবে না, অন্ততপক্ষে 15টা দিন সময় বাড়াতে পারে, এবং একই সাথে কত কর্মী হাতে আছে সেই কর্মীর তালিকা যদি সরকারের হাতে পৌঁছানো হয়, তাহলে সেই অনুযায়ী চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে কর্মীদেরকে প্রেরণ করা আমার মনে হয় অসম্ভবের কিছু হয়। সেক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। আর প্রতিমন্ত্রী জানিয়েছেন, সময়সীমা বাড়াতে ইতিমধ্যে মালয়েশিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে। $22 বিলিয়ন কিন্তু এখান থেকে এসেছে, এবং আমরা আশা করছি যে আগামী বছর যদি আমরা অতি দক্ষ প্রফেশনালস বেশি করে প্রেরণ করতে পারি, আমরা $30 থেকে $35 বিলিয়ন আমরা আমাদের রিজার্ভে যুক্ত করতে পারবো। তাই আমরা মনে করি যে মালয়েশিয়ার শ্রমবাজার যে বন্ধ হয়ে গিয়েছে, এই ধরনের চিন্তা না করে বাংলাদেশ যাতে দ্রুততম সময় আবার এই বাজারটি খুললে স্বল্প অভিবাসন ব্যয় কর্মী প্রেরণ করতে পারে, সে ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 2022 সালে উন্মুক্ত হওয়ার পর 5 লাখ কর্মী পাঠানোর কোটা পায় বাংলাদেশ। সে থেকে এখন পর্যন্ত 4,70,000 কর্মী গেছেন মালয়েশিয়ায়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অপকর্ম আর দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজিরের দেশ ত্যাগের ঘটনা প্রমাণ করে তার বিরুদ্ধে সরকারের সব পদক্ষেপ লোক দেখানো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঘটনা জনগণের সাথে ক্ষমতাসীনদের প্রতারণার আরেকটি দৃষ্টান্ত। কামরুজ্জামান রাজীবের রিপোর্টে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর দলীয়করণ আর দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল আওয়ামী লীগ। জিয়াউর রহমান বিধ্বস্ত দেশ পুনর্গঠন করেন বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশকে রক্ষা করতে আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে। বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে, এটা ম্যান মেড দুর্ভিক্ষ ছিল। সেই সময়ে যে সরকার তার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, যাদের কারণে সেই দুর্ভিক্ষ হয়েছিল। এখন আমাদের যেই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা, তার জন্য আমরা সংগ্রাম করছি। সাবেক পুলিশ প্রধান বেনজিরের দেশ ত্যাগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তার বিরুদ্ধে সবকিছুই আইওয়াস। ক্ষমতা টেকাতে লক্ষ্য বেনজির তৈরি করেছে আওয়ামী লীগ। বেনজিরকে বলল যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাগরিকদের পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে দলের সিনিয়র নেতারা অংশ নেন। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। চড়া মূল্যস্ফীতির লাগাম টানতে আসছে সংকোচনমূলক বাজেট। মাত্র 4.62% বাড়িয়ে আগামী অর্থ বছরে বাজেটের আকার ধরা হচ্ছে 7,97,000 কোটি টাকা। নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,40,000 কোটি টাকা। দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে 2,57,000 টাকা ঋণ নিয়ে
বাজেট ঘাটতি মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে 1 লাখ কোটি টাকার বিদেশি ঋণ, বাকি 1,57,000 কোটি টাকা ব্যাংক ও অন্যান্য উৎস থেকে নিতে চায় সরকার। 9 ভাগের বেশি মূল্যস্ফীতি থাকলেও 2024-25 অর্থ বছরে গড়ে 6.5% মধ্যে রাখতে চায় সরকার। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.75 ভাগ। সংসদে বাজেট অধিবেশন বসছে বুধবার। নতুন সরকারের প্রথম বাজেটে প্রথমবারের মতো 6 জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আব্দুল হাসান মাহমুদ আলী। অর্থনৈতিক সংকট কাটাতে কর কাঠামোর সংস্কারের পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, বাড়ছে সামাজিক নিরাপত্তার আওতায়। আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। সংকুচিত বাজেটও ঋণ পরিশোধে বরাদ্দ বাড়ছে। 38 ভাগ বেড়ে ঋণের সুদ পরিশোধে 1,29,000 কোটি টাকা বরাদ্দ হতে পারে। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে উন্নয়ন সহযোগীদের দেয়া ঋণের সুদ আসল সহ প্রায় 40,000 কোটি টাকারও বেশি অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, আগামী দিনে বিদেশি ঋণ পরিশোধের হার বাড়লেও সক্ষমতা থাকায় ভয়ের কিছু নেই। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। দেশি বিদেশি ঋণে চলছে দেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ। বিভিন্ন সময়ে নিয়ে ঋণের পরিশোধের চাপও বাড়ছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে বিদেশি ঋণের সুদ আসল সহ পরিশোধের পরিমাণ 281 কোটি 18 লাখ ডলার বা 30,923 কোটি 63 লাখ টাকা। গত অর্থ বছরের একই সময়ে ঋণ পরিশোধের এই পরিমাণ ছিল 19,248 কোটি টাকা। বছরের ব্যবধানে 11,675 কোটি 4 লাখ টাকা ঋণ পরিশোধ বেড়েছে। ইআরডির তথ্য অনুযায়ী গত 10 মাসে মোট ঋণের মধ্যে আসল 18,297 কোটি টাকা আর বাকি 12,626 কোটি সুদ বাবদ পরিশোধ করেছে সরকার। এ অবস্থায় বাজেটে ঋণ পরিশোধের হার বাড়লেও এ নিয়ে চিন্তার কিছু নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যবসা বাণিজ্য খাতে, শিল্প খাতে এর একটা প্রভাব আসাটাই স্বাভাবিক। এখন সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো মাননীয় অর্থমন্ত্রী বাজেটে কি আনেন তার উপরে। ঋণের পরিমাণটা বাড়বে, তখনই আমার ধারণা সরকার বাধ্য হবেন করের উপরে সেটাকে খানিকটা সমন্বয় করতে। আমাদের দেখতে হবে যে কোন সেক্টরে আমরা বিদেশি বিনিয়োগটা আনবো, কোন সেক্টরে আমরা আনবো না। সেখানে একটা ক্লিয়ার ডিমার্কেশনটা আমার মনে হয় এই বাজেটে আনা উচিত। চলতি অর্থ বছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে 724 কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 43 ভাগ বেশি। আগামী দিনগুলোতে বিদেশি ঋণ পরিশোধের হার বাড়তে থাকবে। তবে বিদেশি ঋণ নিয়ে বাস্তবায়ন হওয়া প্রকল্প থেকে এরই মধ্যে আয় আসতে শুরু করেছে। চলমান প্রকল্পগুলো দ্রুততার সাথে শেষ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পাইপলাইনে যে 50 বিলিয়ন ডলারের বেশি লোন আটকে আছে, সেইটা বরং নতুন করে কেমন করে আমরা প্রজেক্ট করে কিংবা প্রজেক্টটা মনিটর করে ওইখান থেকে লোন নিতে পারি। কারণ এগুলোর রেট অফ ইন্টারেস্ট খুবই কম, 1-2% মধ্যে আমাদের রেট অফ ইন্টারেস্ট। এখনও ফরেন লোনের যে পরিমাণ এবং এটার যে রিপেমেন্ট যেটা করতে হয় জিডিপির রেশিও হিসেবে কিন্তু ফরেন লোন এখনও 20% কাছাকাছি বা কম। আমি মনে করি সঞ্চয়পত্রটা রিভাইভ করা উচিত, ব্যক্তির লোন, কারণ এটার পরিমাণ লম্বা। রেমিটেন্স যতক্ষণ চাঙ্গা থাকবে এই টাকা দিতে আমাদের খুব বেশি অসুবিধা নয়। একই সঙ্গে আমাদের এক্সপোর্ট খাতটাকেও চাঙ্গা রাখতে হবে। উন্নয়ন প্রকল্পের সব কাজ শেষ হলে বিদেশি ঋণ পরিশোধে সমস্যা হবে না বলে মনে করছেন অনেকেই। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অর্থনৈতিক অব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের উচ্চ আয় বৈষম্যর দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। ওয়ার্কার্স পার্টি আয়োজিত অর্থনৈতিক বাস্তবতা, সংকট ও উত্তরণ নিয়ে আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করে তারা। অনুষ্ঠানে পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, অর্থনৈতিক সংকটের কারণে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ডলার সংকট, রিজার্ভের নিম্নমুখী চাপে দেশের অর্থনীতি। এর মাঝে আসন্ন বাজেট নিয়ে চলছে নানা আলোচনা। এসব বিষয় নিয়ে আলোচনার আয়োজন করে ওয়ার্কার্স পার্টি।
অনুষ্ঠানে দেশের অর্থনীতির নানামুখী সমস্যার কথা তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম। জানান প্রভাবশালীদের অর্থ পাচারের চরম আয় বৈষম্যে পরিণত হয়েছে বাংলাদেশ। দুর্নীতি বাংলাদেশের এখনো 1 নম্বর সমস্যা রয়ে গেছে এবং আমাদের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ডভাবে সরকার দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতির সাথে মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, ব্যবসায়ী সবাই এর সাথে জড়িত হয়ে আছে। দুর্নীতি ছাড়া এক কদমে এগোনো যাচ্ছে না এবং যার সাথে এখন যুক্ত হয়ে গেছে ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা, তারা দেশ থেকে বিদেশে পুঁজি পাচার করে দিচ্ছে। গত 3 বছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং এই বছর ঋণ পরিশোধ খাতে যা বাজেটে বরাদ্দ ছিল তার থেকে $1 বিলিয়ন বেশি খরচ হবে। দ্রব্যমূল্য বাড়ার ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির নেতারা। আমদানি কমে যাওয়াতে রাজস্ব কমে যাচ্ছে। ডলার সংকটের কারণে আমরা আমাদের বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারছি না। গোষ্ঠীতান্ত্রিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ, এটা দেশের রাজনীতির ক্ষেত্রে অস্থিতিশীলতা কেবল নয়, সমাজের ক্ষেত্রে অস্থিত করছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেন আলোচকরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচনকে ঘিরে খুলনায় ভোটারদের মাঝে নেই কোনো নির্বাচনী আমেজ। প্রার্থীদের সিংহভাগ সরকার দলীয় হওয়ায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা প্রায় নেই বললে চলে। সে কারণে উৎসাহ কম স্থানীয়দের মাঝে। আগামী 5 জুন বটিয়াঘাটা, দাকোপ ও রূপসা উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন প্রার্থী। খুলনা থেকে SM হাবিবের রিপোর্টে জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ভোটের দিন যত ঘনিয়ে আসছে তত নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে প্রায় সব কজন প্রার্থী সরকার দলীয় হওয়ায় জমে ওঠেনি নির্বাচনী মাঠ। খুলনার বটিয়াঘাটা, দাকুপ ও রূপসা উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যদি এখানে নির্বাচিত হতে পারি, এই যুব সমাজকে যাতে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে আনা যায়, সকল অপরাধ এবং মাদকাসক্ত থেকে তাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার পরিষদের থেকে সর্বপ্রকার চেষ্টা করব। রাস্তাঘাট খুবই অবহেলিত, এই এলাকার অনেক এলাকায় পানির সমস্যা, সেখানে 12 মাস পানি কিনে খাওয়া লাগে। এই অবহেলিত উপজেলাকে যাতে একটা স্মার্ট উপজেলা বানানো যায় সেই লক্ষ্যে আমি নির্বাচন করতেছি। বিগত দিনের জনপ্রতিনিধিদের নিয়ে এলাকাবাসীর আছে মিশ্র প্রতিক্রিয়া। তাই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এলাকার মাদক ও সন্ত্রাস নির্মূলের আশা ভোটারদের। রাস্তাঘাট তো খালি কয় আগে যে করবো, অমুক করবো, সমুক করবো, কিছু করে না। এই যে আমার মতন মানুষ বহু কিছু পায়, কই আমার তো কেউ কাউন্সিলে 1 কেজি চাউলও দেয় না বছর। ভোটের আগে তো পায় প্রথম ধরে, বাবা একটা ভোট দেবেন বাবা, আমরা অনেক কিছু করবো, করে কিছু ভোট হয়ে গেলে তো আর মনে থাকে না। গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে, আমরা তাকেই ভোট দেব। এদিকে নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করার কাজ শেষ হয়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এই 3 উপজেলায় ভোটার রয়েছেন 4,51,697 জন। 148টি ভোট কেন্দ্রে প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে আছে। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় এখনই ব্যবস্থা না নিলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সেক্ষেত্রে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানান তিনি। ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুর মুক্তাদির চৌধুরী। দ্রুত নগরায়ন, নির্মাণ নিয়ন্ত্রণের অভাব এবং নির্মাণের মান নিয়ন্ত্রণ, বিল্ডিং কোড এবং অন্যান্য স্ট্যান্ডার্ড সমূহ মেনে চলার জন্য যে প্রক্রিয়া আবশ্যক, বর্তমান বাস্তবতায় তা অপর্যাপ্ত বলে মনে করা হয়। ঢাকার দ্রুত বৃদ্ধি এবং অভিবাসনের ফলে ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক বিপদের ঝুঁকি ক্রমাগত বাড়ছে। এবার আন্তর্জাতিক সংবাদ।
সপ্তম দফার ভোট নেয়ার মধ্য দিয়ে শনিবার শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচন। শেষ দফায় 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে বিহারের 8টি, ঝাড়খণ্ডের 3টি, উড়িষ্যার 6টি, উত্তরপ্রদেশের 13টি, পশ্চিমবঙ্গের 9টি ও চণ্ডীগড়ের 1টি আসন। এছাড়া পাঞ্জাব ও হিমাচল প্রদেশের সব আসনে ভোট অনুষ্ঠিত হয়। যদিও এই দফার নির্বাচনে সবার নজর নরেন্দ্র মোদীর দিকেই। গত 19 এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচন। আজ সপ্তম ধাপের মধ্যে দিয়ে শেষ হলো এই নির্বাচনের ভোট গ্রহণ। আসছে বাজেটে তৈরি পোশাক রপ্তানির বিপরীতে উৎসে কর 1% কমে 1% থেকে কমিয়ে 0.050 ভাগ করার দাবি জানিয়েছে পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। এই সুবিধা আগামী 5 বছর কার্যকর রাখলে বর্তমান সংকটেও কিছুটা স্বস্তিতে থাকবে বলে জানায় সংগঠনের সভাপতি এস.এম. মান্নান কোচি। রাজধানীতে অর্থনীতি বিটের সাংবাদিকদের সঙ্গে বিজিএমইর নতুন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় এই দাবি জানান তিনি। এ সময় প্রণোদনার জন্য দেয়া নগদ সহায়তার উপর বর্তমান কর্তনের হার 10% থেকে কমিয়ে 5% করার পাশাপাশি পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবায় ভ্যাট মুক্ত রাখারও দাবি জানানো হয় সভা থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের এই যে মহামন্দার সময়, এই বৈশ্বিক সংকটে অবশ্যই আমাদেরকে এই দেশের অর্থনীতির স্বার্থে, শিল্পের স্বার্থে, এই শ্রমিকের স্বার্থে অবশ্যই আমরা টিকে থাকবো কিভাবে সেই সিদ্ধান্ত উনি যথাযথ গ্রহণ করবেন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। অপেক্ষার পালা শেষ, পর্দা উঠল টি-20 বিশ্বকাপের। ডালাসে উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কানাডা। শেষ খবর পাওয়া পর্যন্ত কানাডার সংগ্রহ 2 উইকেটে 89 রান। বিশ্বকাপের নবম আসরটি যৌথভাবে আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। 20টি দল লড়াই করবে টানা 1 মাস জুড়ে। 5টি করে দল 4 উইকেটে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের সেরা 2টি করে দল খেলবে সুপার 8 পর্বে। সেখান থেকে 4টি দল সেমিফাইনালে এবং সেরা 2 দল খেলবে ফাইনাল। 29 জুন বার্বাডোজের ফাইনাল দিয়ে পর্দা নামবে টি-20 বিশ্ব আসরের। এবার পারটেক্স খেলার খবর। চাইনিজ মার্শাল আর্ট তাইচি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজনে এবং চায়না দূতাবাসের সহযোগিতায় রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং এবং উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন। দিনব্যাপী এই প্রতিযোগিতায় 20টি দলের 500 জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টিকিট সংকটে মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 30,000 কর্মী। সময় বাড়ানোর আবেদন করবে সরকার। দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। ঋণের সুদি পরিশোধ করতে হবে 1,29,000 কোটি টাকা। এবং অর্থনৈতিক অব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের উচ্চ আয় বৈষম্যর দেশ, মন্তব্য অর্থনীতিবিদদের। আর্থিক সংকটে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।